আমার কষ্টেরা বেশ ভালোই আছেন। প্রাত্যহিক সব কাজ ঠিকঠাক করে চলেছেন। খাচ্ছেন, দাচ্ছেন, অফিসে যাচ্ছেন, প্রেস ক্লাবে আড্ডাও দিচ্ছেন। মাঝে মাঝে কষ্টেরা আমার সারাটা বিকেল বসে দেখেন মৌসুমি খেলা। গোল স্টেডিয়াম যেন হয়ে যায় নিজেই কবিতা। আজকাল আমার কষ্টেরা বেশ ভালোই থাকেন। অঙ্কুরোদ্গম প্রিয় এলোমেলো যুবকের, অতৃপ্ত মানুষের শুশ্রূষা করেন। বিরোধী দলের ভুল মিছিলে শোভা দেখে হাসেন তুমুল। ক্লান্তিতে গভীর রাতে ঘরহীন ঘরেও ফেরেন। নির্জন নগরে তারা কতিপয় নাগরিক যেন কত কথোপকথনে কাটান বাকিটা রাত। অবশেষে কিশোরীর বুকের মতন সাদা ভোরবেলা অধিক ক্লান্তিতে সব ঘুমিয়ে পড়েন। আমার কষ্টেরা বেশ ভালোই আছেন, মোটামুটি সুখেই আছেন। প্রিয় দেশবাসী, আপনারা কেমন আছেন? এই প্রশ্ন আমার হেলাল হাফিজের সকলেরই। কবিতার নাম ইদানিং জীবনযাপন। উনি যখনই কবিতাটা লিখে থাকেন না কেন, আমি কাব্যগ্রন্থের নামটা স্মরণ করে দিচ্ছি, যে জলে আগুন জ্বলে। কিন্তু এই কবিতাটি এখনও এতটাই সমসাময়িক এবং এমনভাবে উনি লিখে গেছেন যেটা আজ থেকে 5 বছর বা 10 বছর পরেও মনে হবে ততটাই সমসাময়িক। সেই জন্যই উনি হেলাল হাফিজ আমাদের মাঝে নেই, তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। শুভ সকাল সবাইকে, আমন্ত্রণ জানাই সকাল 24-এ। আজকের এই সকাল আরও বেশি সুন্দর হোক সবার। আজ বুধবার 15 মাঘ 1431 বঙ্গাব্দ, 29 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ। সঞ্চালনা করছি তাসনুভা মোহনা। আজ সকাল 24-এ শুরুটাই একটা সুসংবাদ দিয়ে শুরু হোক। বুধবারের মধ্যে দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছেন রেলের রানিং স্টাফরা। গতরাতে রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের সরাসরি বাসায় বৈঠক শেষে কর্মবিরতি থেকে সরে আসার ঘোষণা দেয় রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। বৈঠকে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরাও। রাত 2:30টার দিকে রেলওয়ে রানিং স্টাফ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান সাংবাদিকদের জানান, অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে বুধবারের মধ্যে বিষয়টি সমাধান করবেন রেল উপদেষ্টা। তাই কর্মবিরতি প্রত্যাহার করে নিচ্ছেন তারা। আহ্বান জানান রেল কর্মীদের কাজে ফেরার। বুধবার মানে আজকের কথাই বলছি। আজ এই নিয়ে আরও খবর জানবো আমরা। যশোর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তৌহিদুর রহমান। তৌহিদ, শুভ সকাল আপনাকে। যেই কথাটি এতক্ষণ বলছিলাম আমার দর্শকদের সাথে, সেটা যশোর থেকে আরেকটু খোলাসা করে আপনার কাছ থেকে জানতে চাই। যশোরে রেল চলাচল সম্পর্কে আমাদেরকে আপডেট তথ্য জানাবেন। কতগুলো ট্রেন চলাচল শুরু হয়েছে এখন পর্যন্ত? জি তৌহিদ। যশোরে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। খুলনা থেকে ছেড়ে আসা কপোতাক্ষ এক্সপ্রেস, যেটি রাজশাহীগামী, সেটি এইমাত্র ট্রেনটি যশোর স্টেশনে প্রবেশ করছে এবং এই ট্রেন রাজশাহীতে চলে যাওয়ার মধ্যে দিয়ে এর আগে বেতনা এক্সপ্রেস, যেটা খুলনা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে গেছে, সেই ট্রেনটি কিছুক্ষণ আগে স্টেশন অতিক্রম করেছে এবং এই ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি নেমেছে দূরপাল্লার, বিশেষ করে দূরপাল্লার যাত্রীদের মাঝে। কারণ আপনি জানেন যে কম খরচ এবং কম সময়ে স্বাচ্ছন্দ্যে যাত্রার জন্য ট্রেন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই অঞ্চলে। এই ট্রেনের যারা যাত্রীরা আছেন তারা আকস্মিকভাবে গতকাল বিপর্যয়ের মুখে পড়েন এবং বেশ কিছুদিন ধরে ট্রেন ধর্মঘটের ঘোষণা হলেও কাউন্টারে যে টিকিট বিক্রি হচ্ছিল, যাত্রীরা অভিযোগ করেন সেখান থেকে তাদেরকে কোনো কিছু অবগত না করায় তারা বেশি দুর্ভোগের মধ্যে পড়েন। যদিও টিকিটের টাকা ফেরত দেওয়ার টিকিটের টাকা তারা কাউন্টার থেকে ফেরত দিয়েছে, তবে ভোগান্তিতে পড়েছিল যারা অনলাইনে টিকিট কেটেছিল, তাদের অপেক্ষা করতে হচ্ছে টাকা ফেরত পাওয়ার জন্য। এবং এই মুহূর্তে যে কপোতাক্ষ এক্সপ্রেসটি আপনি দেখছেন যে তুলনামূলকভাবে অন্য দিনের তুলনায় আজকে যাত্রী একটু কম হয়েছে। এর কারণ হিসেবে যাত্রীদের সাথে এবং স্টেশন কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে যেটা বুঝতে পারছি যে
স্টেশনে এই যে ট্রেন চলাচল যে স্বাভাবিক হয়েছে এটা এখনও যাত্রীরা ঠিকমতো জানতে পারেননি। এই কারণেই হয়তো আজকে যাত্রী কম আছে এবং সেটা বেলা বাড়ার সাথে সাথে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এবং একটি তথ্য আপনাকে তাসনুভা জানিয়ে রাখি যে যশোর স্টেশন থেকে টিকিট বিক্রি হিসাব অনুযায়ী প্রতিদিন প্রায় 20,000 যাত্রী বিভিন্ন রুটে যাতায়াত করে থাকেন। এর পাশাপাশি বেনাপোলে যে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর সেখান থেকেও কিন্তু একাধিক মালবাহী ট্রেন বিভিন্ন আমদানি পণ্য নিয়ে দেশের বিভিন্ন স্থানে যেয়ে থাকে। গত একদিনের এই ধর্মঘটের কারণে কিন্তু তারা চরম বিপর্যয়ের মুখে পড়েছিল এবং এর পাশাপাশি দক্ষিণবঙ্গের জন্য আরও একটি বিপর্যয়ের কারণ ছিল ট্যাঙ্ক লরি শ্রমিকদের ধর্মঘটের কারণে পেট্রোল পাম্প এখন প্রায় তেল শূন্য অবস্থা। ফলে পরিবহন মালিকদের পক্ষ থেকে পরিবহন কর্তৃপক্ষের পক্ষ থেকে ঘোষণা আসছিল যে পরিস্থিতি স্বাভাবিক না হলে অর্থাৎ ট্যাঙ্ক লরি চলাচল স্বাভাবিক না হলে তাদেরও মনে হয় যানবাহন চালানো বন্ধ করতে হবে যে কোনো মুহূর্তে। ফলে এই অঞ্চলের যাত্রীরা চরম বিপর্যয়ের মধ্যে পড়ছিল। সেই জায়গা থেকে ফিরতে পেরে যাত্রীদের মধ্যে আমরা স্বস্তি লক্ষ্য করছি। তাসনিভা, অসংখ্য ধন্যবাদ তৌহিদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যে কোনো জাতীয় সমস্যা আসলে অনেক বড় সমস্যা সাধারণ নাগরিকের জন্য, সেখান থেকে যে সমাধান সেটি আমরা সকলেই চাই। চলে যাচ্ছি পরবর্তী আয়োজনে। এবারে নিয়ে যাব বরিশালে। নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে বরিশাল বিভাগে চলছে বাস ধর্মঘট। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আরও জানবো, বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন কাউসার হোসেন রানা। রানা, শুভ সকাল। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে যশোরে রেল ধর্মঘট চলছিল এবং সেটা থেকে পরিত্রাণের একটা উপায় পেয়েছি, আমরা জানতে পারলাম। তো যে বাস ধর্মঘটটা চলছে বরিশালে, সেটা কি প্রত্যাহার করার ব্যাপারে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, বা এখন আসলে শ্রমিক মালিকদের কি বলছেন তারা? তাসনুভা, শুভ সকাল আপনাকেও। যে বিষয়টি ঘটেছে সেটি হচ্ছে যে বিভিন্ন সময় বাস মালিক শ্রমিক তাদের যে স্থাপনাগুলো রয়েছে, তাদের যে বাসগুলো রয়েছে, এগুলো হামলার শিকার হয়, ভাঙচুরের ঘটনা ঘটে। তো এই রকম ঘটনা প্রায় সময় ঘটায়। আসলে তাদের যে জানমালের নিরাপত্তা, তাদের যে স্থাপনার নিরাপত্তা, তাদের যে বাসগুলোর নিরাপত্তা, এই ধরনের জিনিসের নিরাপত্তার দাবিতেই তারা এই কর্মবিরতির ডাক দিয়েছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। অর্থাৎ আজকের এই যে ধর্মঘট হচ্ছে, এর সাথে মালিকও জড়িত, যেমন মালিকরাও যেমন আহ্বান জানিয়েছেন, শ্রমিকরাও আহ্বান জানিয়েছেন। এবং তারই প্রেক্ষিতে বরিশালের রূপাতলী যে বাস টার্মিনাল রয়েছে, এই টার্মিনালের যে বাসগুলো রয়েছে, সেই বাস মালিক শ্রমিকরা এই ধর্মঘট পালন করছে। পাশাপাশি একটা বিষয় যে এই বাস টার্মিনাল থেকে বরিশাল বিভাগের মোট 6টি জেলা বরিশাল সহ, তো বরিশাল বিভাগের যে বাকি 5টি জেলা পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, এই জেলাগুলোতেও কিন্তু এখান থেকে বাস চলাচল করে। তো সেই বাসগুলো কিন্তু চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি এখান থেকে খুলনা সহ পশ্চিমের যে জেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু যাতায়াত করা হয়, অর্থাৎ সেই রুটের বাসগুলো কিন্তু বন্ধ রয়েছে। এবং একই সাথে এখানে যে যাত্রীরা রয়েছেন, সেই যাত্রীরা যাতায়াতের জন্য এখন বাধ্য হয়ে 3 হুইলারে যাতায়াত করছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে স্বাভাবিকভাবে বাসে যেখানে যেতে 40 টাকা লাগে, সেখানে 3 হুইলারে যেতে 60 টাকা লাগে, বা মোটরসাইকেলে যেতে 150 টাকা লাগে। এখন তাদের কিন্তু সেই বেশি ভাড়াটা দিতে হচ্ছে এবং এর ফলে তাদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাস শ্রমিকরা জানিয়েছেন তাদের দাবি যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যতক্ষণ পর্যন্ত এটি সুষ্ঠু আশ্বাস না পাওয়া যাবে, সুনিশ্চিত, ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মবিরতি, ধর্মঘট যাই বলেন সেটি চলতে থাকবে। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। জি, অসংখ্য ধন্যবাদ রানা যুক্ত হওয়ার জন্য। আমরা জানছিলাম বরিশালের ধর্মঘটের কথা, এবং সেখান থেকেও আমরা চাই যে সেই বাস ধর্মঘট তাড়াতাড়ি শেষ হয়ে যাক এবং যাত্রীদের ভোগান্তি তাড়াতাড়ি নিষ্পত্তি হোক। চলুন এবারে দেখে নেওয়া যাক গত 24 ঘন্টার আবহাওয়ার তথ্য। সেই সঙ্গে জানিয়ে দিচ্ছি আজ সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 25.5, সর্বনিম্ন 10.1। রংপুরে সর্বোচ্চ 24.2, সর্বনিম্ন 12.7। ময়মনসিংহে সর্বোচ্চ 25.5, সর্বনিম্ন 14.9। সিলেটে সর্বোচ্চ 26.5, সর্বনিম্ন 13.7। চট্টগ্রামে সর্বোচ্চ 25.6,
সর্বনিম্ন 15.3। খুলনায় সর্বোচ্চ 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 12.6। বরিশালে সর্বোচ্চ 27.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে 10 ডিগ্রি সেলসিয়াস, আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে 29.8 ডিগ্রি সেলসিয়াস। আজ সারা দেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এই ছিল আজকের আবহাওয়া বার্তা। এই শীতে কৃষি পণ্য হিসেবে শাকসবজির বেশ ভালো ফলন হলেও অর্থকরী ফসল হিসেবে পানের প্রভাব কিন্তু বিস্তর। এবং আপনাদেরকে আজ নিয়ে যাচ্ছি বাগেরহাটে, যাকে বলা হয় পানের শহর বা পানের জেলা। কয়েকদিনের টানা কুয়াশার কারণে যেখানে ঝরে যাচ্ছে পান পাতা, বড় যে পান নষ্টের প্রভাব পড়েছে বাজারেও। পান এবং সুপারির খোঁজ খবর জানাবো বাগেরহাট থেকে। এবার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, শুভ সকাল। পানের বড় যে আছেন আপনি, এবং পান সম্পর্কে যে কথাটা বলছিলাম সেটা আসলে আমাদের জন্য কাম্য নয় বা আকাঙ্ক্ষিত নয়। কি অবস্থা আসলে জানতে চাই সরাসরি সরেজমিনে। তাসনবা, শুভ সকাল আপনাকে। আমার পিছনে দেখা যাচ্ছে পানের বরজ। আমি দাঁড়িয়ে আছি বাগেরহাট সদরের কাড়াপাড়া গ্রামে। আমি আগে একটু সুপারির কথা বলে নিই। আপনি জানেন নারকেল এবং সুপারি দুইটাই বাগেরহাটে বেশ উৎপাদন হয়ে থাকে, পান তো আছেই। তো নারকেল বেশ আগেই উৎপাদন কমে গেছে, গেল বছর সুপারি উৎপাদনও অনেকটা কমে গেছে। তার আগের বছর, গেল বছরের আগের বছরে 5,601 মেট্রিক টন সুপারি উৎপাদন হলেও এবছর উৎপাদন হয়েছে 3 ভাগের 1 ভাগ বলে চাষিরা জানিয়েছেন। দাম খুব চড়া দামে গেছে। আর পানের কথা যদি বলি, তো আসলে পান পরিচর্যা করতে কিন্তু অনেক কষ্ট সাধ্য হয়ে ওঠে। তবে বাগেরহাটে আপনি যেভাবে বলছিলেন যে বিখ্যাত পানের জন্যই, এবং কোথাও বিয়ের অনুষ্ঠান, কোনো বাড়িতে গেলে আসলে কি গ্রামে আসলে কিছু না হলেও বেশ মানুষকে একটু পান এবং সুপারি খেতে দেয়। এটাই তারা স্বাচ্ছন্দ্য বোধ করেই খায় এবং খুব আনন্দ সহকারেই এটা সবাই গ্রহণ করে। তো সেই পান উৎপাদন ভালো ছিল। বাগেরহাটে পান উৎপাদন হয়ে জেলার বাইরেও পাঠানো হতো এবং ইন্ডিয়াতেও পাঠানো হতো, কিন্তু সেটা ইন্ডিয়াতে এখন আর পাঠানো হয় না। তো এখানে সকালে যখন এসেছি, এখানে দেখেছি যে বড় যে কিছু কিছু জায়গায় পান আসলে ঝরে পড়েছে। প্রচণ্ড শীতের প্রকোপ এখানে। এবছর শুরু থেকেই কিন্তু অনেক শীত হয়েছে, সেটা আপনি অবশ্যই জানেন। তো এই পান যেমন উৎপাদন ভালো হয়েছে, দামও ভালো পাচ্ছে, কিন্তু পান ঝরে যাচ্ছে, যেন চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এই পানের পরিচর্যা করতে হলে যেভাবে পিছনে দেখা যাচ্ছে সুপারি গাছের খোলা বা পাতা দিয়ে ঘিরে রাখতে হয়, কোথাও পলিথিন দিয়ে ঘিরে রাখতে হয় যে শীত যেন ঢুকতে না পারে, উপরে খড় দিয়ে রাখতে হয় ছাউনি হিসেবে, বেশি রোদ না লাগে। এবং এই পান গাছে যে চিকন চিকন যে গাছটা, ডগাটা, সেটা বাঁশের কুঞ্চি দিয়ে বেঁধে দিতে হয় এবং চারিপাশে বাঁশ দিয়ে এবং চিকন গুনা দিয়ে কিন্তু এটা বেষ্টিত করতে হয়, না হলে ঝড়ে পড়ে যেতে পারে। তবে এখানে চাষিরা যেটা জানিয়েছে যে গেল যে দানা ঝড়, সেই দানা ঝড়ে কিন্তু পান চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা প্রণোদনার দাবি জানিয়েছে সরকারের কাছে। এই ছিল আপাতত বাগেরহাটের পানের বরজ থেকে সর্বশেষ। আরিফ, অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমরা আমাদের সহকর্মী আরিফুল ইসলামের কাছ থেকে জানছিলাম বাগেরহাটে পান এবং পানের বরজের খবরাখবর। প্রিয় দর্শক, সকাল 24-এর সাথেই থাকুন। সাথে আছে তাসনফা মোহনা। একটা ছোট্ট বিরতি দিয়ে ফিরে আসছি অন্যান্য আয়োজনে। তাসনফা মোহন আছে আপনাদের সঙ্গে এবং আবারও আমন্ত্রণ জানাচ্ছি সকাল 24-এ। শীত পরিস্থিতি নিয়ে আমরা সবাই কম বেশি উদ্বিগ্ন, কেননা মাঘের মাঝামাঝি সময়টায় আমরা আছি এবং এই সময়টাতে এসে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় শীতের পরিস্থিতি ভিন্ন রকম। গতকালকেও যেমন দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10 ডিগ্রি সেলসিয়াস। আজ চলুন আপনাদেরকে দিনাজপুরে নিয়ে যায়। সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বিপুল সরকার সানি। তার কাছ থেকে জানবো দিনাজপুরে শীতের কারণে এখন কী প্রভাব বিস্তার করছে সাধারণ জনজীবনের মধ্যে। সানি, শুভ সকাল আপনাকে। ভীষণ কুয়াশাচ্ছন্ন সকাল দিনাজপুরে দেখতে পাচ্ছি। ঢাকায় যদিও অতটা তাপমাত্রা নেই, কিন্তু দিনাজপুরে কি অবস্থা, জনজীবনে এর প্রভাব কেমন? তাসনবা, শুভ সকাল।
আজকে সকাল 6টায় আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যেটা জানিয়েছে যে আজকে সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস, যেটা গতকালকে ছিল 10.0 ডিগ্রি সেলসিয়াস, তার আগের দিনে ছিল 9.5 ডিগ্রি সেলসিয়াস, এবং 26 জানুয়ারি ছিল 9.9 ডিগ্রি সেলসিয়াস। সেই হিসেবে আজকের তাপমাত্রা কিন্তু গত কয়েকদিনের তুলনায় অনেকটাই বেশি। তবে ঘন কুয়াশা এবং হিমেল বাতাস কিন্তু উল্টো কথা বলছে। আজকে সকাল থেকে আমরা দেখেছি একেবারে ঘন কুয়াশা চাদরে ঢাকা রয়েছে চারপাশ। একই সাথে হিমেল বাতাসের প্রভাবটাও অনেকটাই বেশি, ফলে জনজীবন একেবারে বিপর্যস্ত করে তুলেছে। আমাদের আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যেটা জানিয়েছে যে গতকালকে হিমেল বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 3 কিলোমিটার, যেটি আজকে বেড়ে দাঁড়িয়েছে ঘন্টায় 4 কিলোমিটার। এবং এই ঘন যে কুয়াশার এটি যে দৃষ্টিসীমা, এটি কিন্তু একেবারে 20 মিটারের মধ্যে চলে এসেছে। যদিও যে তাপমাত্রাটা রেকর্ড করা হয়েছে এটি আসলে চূড়ান্ত তাপমাত্রা না, সকাল 9টায় চূড়ান্ত তাপমাত্রা রেকর্ড করা হবে, তখনই আসলে বোঝা যাবে তাপমাত্রাটা আসলে কতটুকু। তবে এই যে শীতের কারণে মানুষের যে কষ্ট, সেটি কিন্তু অনেকটাই বেশি বেড়েছে। একেবারেই খুব জুবুথুবু অবস্থা বলা যায়। কৃষকরা তো রয়েছে, খেটে খাওয়া মানুষ রয়েছে, শ্রমজীবী মানুষ রয়েছে, তারা কিন্তু সবাই এই শীতের মধ্যে একেবারে কষ্ট পোহাচ্ছে। এবং তারা বলছেন যে যত দ্রুতই এই শীতটি যায় তত তাদের জন্য একেবারে মঙ্গল। আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন যে এই যে শীতের যে নিম্নমুখী তাপমাত্রা, এটি কিন্তু আরো 2 দিন স্থায়ী হবে, এবং আগামী 30 থেকে 31শে জানুয়ারি এই সময়ের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হবে এমন একটি সম্ভাবনা আশঙ্কা করছেন তারা। এবং বৃষ্টিপাতের ফলে এই যে তাপমাত্রা, এই তাপমাত্রা অনেকটাই নিচে নেমে আসবে, এবং তারপরে এই যে ফেব্রুয়ারি মাসের একেবারে প্রথম সপ্তাহের পরে এই তাপমাত্রা কিছুটা বাড়তে শুরু করবে, এবং এই তাপমাত্রা বাড়ার সাথে সাথে যে শীতের যে প্রকোপ, সেই প্রকোপটাই একেবারে এই মৌসুমের মতো চলে যাবে, এটি আবহাওয়া অধিদপ্তর কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছে। তাসনুভা। জি, স্থানীয় অসংখ্য ধন্যবাদ সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা এতক্ষণ ছিলাম দিনাজপুর, জানছিলাম কুয়াশাচ্ছন্ন সকালে দিনাজপুরের জনজীবনের কথা। চলুন আজকে সকাল 24-এ পত্রিকার খবরের শিরোনামগুলোতে একটু চোখ বোলানো যায়। দেখা যাক আজকের দৈনিক পত্রিকাগুলো কি সংবাদ শিরোনাম করেছে। সমকাল অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস, যে খবরটা নিয়ে আমরা আজকে যশোরে লাইভে ছিলাম সেটি আজকে প্রধান শিরোনাম দেখতে পাচ্ছি। ট্রেন বন্ধে দেশজুড়ে দুর্ভোগ, রানিং স্টাফদের কর্মবিরতি, বিকল্প বাসের সংখ্যা নগণ্য, ভাড়াও বেড়েছে, আমদানি রপ্তানি বিঘ্নিত, রাজশাহীতে ভাঙচুর এবং দফায় দফায় বৈঠক ব্যর্থ, কাটেনি অচল অবস্থা। যদিও এটি আজকে সংবাদ শিরোনাম হয়েছে, তবু গত রাত 2:30টার সময় সেই স্টাফদের যে কর্মবিরতি সেটি আসলে ভাঙে এবং দেখা যায় যে রেল চলাচল শুরু হয়ে গেছে। এটি আসলে আপডেট তথ্য। চলে যাচ্ছি পরবর্তী শিরোনামে। ছাত্র শিবিরের প্রকাশনায় মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ, প্রবন্ধের বক্তব্যে বিতর্ক, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গেলে পরাজিত হতে বাধ্য বললেন মাহফুজ আলম। গুরুত্বপূর্ণ সরকারি কাজ আটকে আছে আমলাতন্ত্রে, খোদ উপদেষ্টাদের ভাষ্য, আমলাদের অসহযোগিতায় কাজই করা যায়নি 70%। এবং অপ্রদর্শিত অর্থ সম্পদ রাখার সন্দেহ, কেন্দ্রীয় ব্যাংকের লকার তল্লাশি চায় দুদক। এ ছিল সমকালের সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এবার পড়ছি প্রথম আলো। দৈনিক প্রথম আলোতেও একই সংবাদ শিরোনাম, ট্রেন চলাচল বন্ধ নিয়ে জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা। অন্য একটি শিরোনাম পড়ছি আমি। বাড়তি ভ্যাটের কারণে দাম বাড়ছে বিভিন্ন পণ্যের, ভ্যাট ও সম্পূরক শুল্ক। শতাধিক পণ্যে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়ে কমানো হয়েছিল 8টিতে, বাজারে দাম বাড়তে শুরু করেছে। শেয়ার বিক্রি করে বেক্সিমকোর শ্রমিকদের পাওনা দেবে সরকার, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে লে অফ 13 কোম্পানির শ্রমিকদের বকেয়া 500 থেকে 550 কোটি টাকা শোধ করা হবে। বেক্সিমকো গ্রুপ ঋণ নিয়েছে 40,000 কোটি টাকারও বেশি। ঢাকার 7 কলেজে ভর্তি নিয়ে জটিলতা, শিক্ষা উপদেষ্টা বলেছেন তার সঙ্গে আলোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বন্ধের ঘোষণা দেয়নি। রাষ্ট্রীয় সমাধান নিয়ে আলোচনার কথা বললেন ট্রাম্প। ইসরায়েলের নৃশংস হামলা থেকে প্রাণ বাঁচাতে গাজার দক্ষিণাঞ্চলে আশ্রয় নিয়েছিলেন ফিলিস্তিনি নারী সোয়াদ আতাল্লাহ। পড়ছি কালের কণ্ঠ। দৈনিক কালের কণ্ঠ আংশিক নয় পুরো সত্য। সংবাদ শিরোনাম, ফেব্রুয়ারিতে মাঠে নামছে বিএনপি, স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত। তারেক রহমান বলছেন অপকর্মে জড়িতদের বিএনপিতে ঠাঁই নেই, ঢাকা সহ সারা দেশে সমাবেশ হবে।
এবং ৭২-এর সংবিধান সমুন্নত রেখে ঘোষণাপত্র করতে হবে। এদিকে শিল্পে উৎপাদন খাতের অবদান ১১.৫% থেকে কমে দাঁড়িয়েছে ৮.৭৭%। অর্থনৈতিক শুমারির ফল প্রকাশ আজ। বাড়তি ভ্যাট প্রত্যাহার সহ ৫ দাবি ব্যবসায়ীদের দোকান ব্যবসায়ী মালিক সমিতির সংবাদ সম্মেলন। জাতীয় নির্বাচনে সব ধরনের সহায়তার আশ্বাস ইইউ এর। সংস্কারে ইসির স্বাধীনতা ক্ষুণ্ণ হোক চান না সিইসি। শহীদ ৫ সাংবাদিকের পরিবারকে কোটি টাকার চেক হস্তান্তর আজ। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের মানবিক সহায়তা। পড়ছি দৈনিক ইত্তেফাক। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন হস্তান্তর। শেখ হাসিনা সরাসরি গুম খুনের নির্দেশ দিয়েছিলেন, র্যাব বিলুপ্তির সুপারিশ। র্যাব ক্ষমা চাইলেও গুম খুনে জড়িতদের শাস্তি পেতে হবে বললেন প্রধান উপদেষ্টা। নতুন মডেলে বিশ্ববিদ্যালয় পাবে ৭ কলেজ। হঠাৎ অধিভুক্তি বাতিলে বেড়েছে জটিলতা। ২ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক শেষে নতুন ৫ দফা শিক্ষার্থীদের। এদিকে রূপগঞ্জে আরও দখল নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ জন নিহত, ২ জন সহ আহত ১৫। গাড়ি, মোটরসাইকেল ও অফিসে অগ্নিসংযোগ। সর্বশেষ পত্রিকা যুগান্তর, সত্যের সন্ধানে নির্ভীক। রেলের কর্মবিরতি নিয়ে এখানে একটি সংবাদ শিরোনাম করা হচ্ছে, সে প্রসঙ্গে যাচ্ছে না যেহেতু আপনাদেরকে সরাসরি জানিয়ে দিয়েছি। সালমান এফ রহমানের ভয়াবহ ঋণ কারচুপি, জামানত ৫,০০০ কোটি টাকা, ঋণ ২৮,৫৪৪ কোটি টাকা। সরাসরি গুম খুনের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা, HRW প্রতিবেদনে হস্তান্তরকালে পেয়ারসন। এই ছিল আজকের সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি অন্য প্রসঙ্গে। চীনে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বসন্ত উৎসব, যা এরই সাথে দেশটির বর্ষবরণও বলা হয়। ইউনেস্কো স্বীকৃত এই সাংস্কৃতিক ঐতিহ্য পালনে দেশ জুড়ে চলছে নানা আয়োজন। দেশের গণ্ডি পেরিয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে বিদেশের মাটিতেও। বাদ যায়নি চীনের মহাকাশ স্টেশনও। চীনের শহরগুলো এখন যেন এক উৎসবের নগরী। ঐতিহ্যবাহী বসন্ত উৎসব উপলক্ষে অনিন্দ্য সুন্দর সাজে গোটা দেশ। নাচ, গান আর শোভাযাত্রায় চলছে নানা রীতিনীতি পালনের ধুম। বছর ভরেই এই দিনের অপেক্ষা করি। সন্তানদের নিয়ে অপেরা ও অ্যাক্রোবেটিক নানা পারফরমেন্স উপভোগ করেছি। চারপাশে উৎসবের আমেজ, আরো কয়েকটা আয়োজনে অংশ নিয়েছি। বসন্ত উৎসব চীনাদের সবচেয়ে বড় ও দীর্ঘতম উৎসব, যাকে বর্ষবরণও বলা হয়। এ উপলক্ষে দেশটির সব প্রদেশ ও অঞ্চলেই রয়েছে আলাদা আলাদা লোকজ রীতি। হুবেই প্রদেশে বাঁশের ভেলার ওপর আতশবাজির প্রদর্শনী নজর কাড়ে হাজারো পর্যটকের। চেচিয়াংয়ে ওয়েস্ট লেকের তীরে দেখা মেলে ব্যতিক্রমী শোভাযাত্রা। নানা আয়োজনে বসন্ত উৎসব উদযাপন চলছে সাংহাইয়ের ডিজনি রিসোর্টেও। জিয়াংশুতে চোখ ধাঁধানো ওয়াটার টাউন, বিখ্যাত সব খাবারের পদ ও লাইট শো উৎসবকে দিয়েছে ভিন্ন মাত্রা। দেশের গণ্ডি পেরিয়ে চীনা বসন্ত বরণের আমেজ ছড়িয়ে পড়েছে বাইরেও। রঙিন আলোর সাজ দেখা যায় দুবাইয়ের বুর্জ খলিফায়। সেজেছে জোহানেসবার্গের সবচেয়ে উঁচু ভবনও। সপ্তাহব্যাপী নানা আয়োজন ছিল সান ফ্রান্সিসকোর চায়না টাউনে। আনন্দ উদযাপন থেকে বাদ যায়নি চীনের মহাকাশ স্টেশনও। বসন্ত বরণ ও নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বর্ণাঢ্য আয়োজন দেখা যায় দূতাবাসগুলোতেও। দেশে এবং দেশের বাইরে অবস্থানরত সব চীনা নাগরিককে নতুন বছরের শুভেচ্ছা। নানা বাধা সত্ত্বেও অতীতে যেমন চীন তা অতিক্রম করেছে, সামনের দিনগুলোতেও সেই ধারা অব্যাহত থাকবে। নতুন বছর আরও অর্জন বয়ে আনুক আমাদের জন্য। চীনে বসন্ত উৎসব পালিত হয়ে আসছে প্রাচীনকাল থেকে। বলা হয়ে থাকে ৪,০০০ বছরেরও পুরনো এই উৎসব। মিলা খন্দকার, চ্যানেল 24। আজ ২৯ জানুয়ারি, আর মাত্র দুদিন বাকি, তারপরে প্রাণের ফেব্রুয়ারি মাস আসন্ন। আর ফেব্রুয়ারি মানেই হচ্ছে সেখানে উৎসবের আমেজে ভরপুর একটা সময়। আমাদের বসন্ত বরণ উৎসবও কিন্তু খুব কাছাকাছি চলে এসেছে। সেই প্রস্তুতি পর্ব অনেক বেশি আনন্দ ঘন হোক, এই প্রত্যাশায় সকাল 24 থেকে আজ বিদায় নিচ্ছি তাসনুফা মোহনা। যাবার আগে শুভ সকাল আরও একবার।